ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার নিয়ে প্রতিবাদ বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ আছেন ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। রাশেদ খান, ডাকসু নির্বাচন এগিয়ে আসায় আবাসিক হলে সাংগঠনিক কার্যক্রম ছাড়া কিভাবে ছাত্র সংগঠনগুলো আসলে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে সেই প্রশ্নটা সামনে এসেছে। আপনি কি দেখেন? জি, ধন্যবাদ। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি নিজে 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে জিএস প্রার্থী ছিলাম। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করি, যে কারণে শিক্ষার্থীদের আমাদের প্রতি একটা ভালোবাসার জায়গা বা কৃতজ্ঞতার জায়গা ছিল, যে কারণে আমাদেরকে শিক্ষার্থীরা ভোট দেয়। আমাদের আসলে ওই ধরনের কোনো রাজনৈতিক দল ছিল না বা আমাদের মাদার কোনো অর্গানাইজেশন ছিল না। তারপরেও কিন্তু আমরা সেখানে ভিপি, জিএস সহ আমরা সব মিলিয়ে 11টি পদে পাশ করি, যদিও আসলে হাসিনার আমলে মাত্র 2টা পদের ঘোষণা করা হয়। আমাদের ওই সময় আমরা যে রাজনীতি দেখেছি সেটা হলো গণরুম গেস্টরুমের রাজনীতি। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে ভোট দিয়েছে। যেহেতু 24 সালে একটি গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের আন্দোলন শুরু হয়েছে এবং আমরা দেখেছি সেই 17 জুলাই কিভাবে আসলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে হল থেকে বের করে দিয়েছে এবং তাদেরকে ব্যাপকভাবে ছাত্রলীগকে প্রতিহত করেছে। সেই ঘটনা আমরা কিন্তু 16 জুলাই 17 জুলাই আমরা দেখেছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে সামনে থেকে সবসময় নেতৃত্ব দেয়। তবে যেহেতু একটি অভ্যুত্থান হয়ে গেছে, অভ্যুত্থানের পরে কিন্তু শিক্ষার্থীদের চিন্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এবং বিশেষ করে পরিবর্তন করার জন্য কিন্তু নানান ধরনের প্রভাবক কাজ করে থাকে। তো এক্ষেত্রে গতকাল আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে ছাত্র দলের কমিটিকে কেন্দ্র করে নানান ধরনের সমালোচনা, আলোচনা, সেক্ষেত্রে কেউ পক্ষে, হল কমিটির পক্ষে, কেউ বিপক্ষে, নানান জনের নানান ধরনের অবস্থান। তো আমি যেহেতু আসলে আন্দোলন সংগ্রাম করেছি, জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি এবং একই সাথে ছাত্র রাজনীতি করেছি, এখন জাতীয় পর্যায়ে রাজনীতি করছি। তো আমার এই বিষয়ে মতামত হলো, দেখেন যে রাজনীতি করার অধিকার যেমনি ভাবে কারোর আছে, ঠিক না করার অধিকারও আছে। এখন যারা রাজনীতি করতে চায় তাদেরকে অবশ্যই রাজনীতি করার সুযোগ দিতে হবে। বিশেষ করে এই যে হল সংসদ নির্বাচন, তো আমার বক্তব্য হলো যে সামনে তো আপনারা ডাকসু নির্বাচন করবেন, তো সেক্ষেত্রে যারা আসলে আপনার হল সংসদ নির্বাচন করবে, তখন যদি দাবি আসে যারা রাজনীতি করে তারা আসলে হল সংসদ নির্বাচন করতে পারবে না। কারণ যদি কোনো রাজনীতি করা ব্যক্তি বা ছাত্র হল সংসদে নির্বাচিত হয়, সে কিন্তু তার মাদার অর্গানাইজেশন বলেন, তার মূল যে ছাত্র সংগঠন, সেটার জন্য কিন্তু কাজ করবে। এই ধরনের মানসিকতা আসবে। হয়তো সেই সময় এই ধরনের দাবি কেউ আপনার তুলতে পারে যে আপনার যারা আসলে রাজনীতি করে সরাসরি, তারা কোনোভাবে হল সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ধরনের দাবি তো আসতেই পারে, স্বাভাবিক। দ্বিতীয়ত, কেন্দ্রীয় ছাত্র সংসদেও এই ধরনের দাবি আসতে পারে যে যারা আসলে সরাসরি রাজনীতির সাথে যুক্ত তারাও নির্বাচনে অংশ নিতে পারবে না, বা যারা কোনো পদে আছে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তো আমার কাছে মনে হয় যে এই যে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের মোটিভেশন, এই মোটিভেশন আসলে কেউ না কেউ ঢুকিয়ে দিচ্ছে। দেখেন, গতকাল আমরা দেখলাম যে আপনার ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, তারাও কিন্তু রাজনীতি চায় না, সেই আন্দোলনে যুক্ত হয়েছে। তাহলে এখানে আপনি কি বলবেন? এখানে ছাত্রলীগ সুযোগ নিচ্ছে, নাকি আসলে ছাত্রলীগ যেহেতু এই বর্তমানে রাজনীতি করতে পারছে না, তারাও চায় না যে অন্য কেউ রাজনীতি করুক? এই ধরনের একটি মনস্তত্ব কাজ করতে পারে। জি, খুব স্বাভাবিক। নিজেরা যেহেতু নির্বাচন করতে পারছে না বা রাজনীতি করতে পারছে না, তারা তো একটা বাধা তৈরি করতেই পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, হলে যারা নির্বাচন করবেন ডাকসু, তারা আসলে কিভাবে করবেন? কোনো দলের ব্যানারে মানে প্যানেল তো থাকবে, এমনকি যারা সেন্ট্রালে প্যানেলে থাকবেন তারা তো আসলে হলের ছাত্রদের কাছে ভোট চাইতে যাবেন। সেটাও তো এক ধরনের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম। সেটা কিভাবে আলাদা করবেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক রাশেদ খানকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ডাকসুতে কোনো মার্কা অথবা কোনো পার্টি থাকে না। ধরেন কোনো
যখন একটা ব্যালট ছাপা হয় সেখানে কোনো প্রার্থীর নামের পাশে কোনো দলীয় পরিচয় থাকে না। হ্যাঁ, সেটা ধরেন হল সংসদে একই অবস্থা। আমরা শুধুমাত্র বৈধ ছাত্রছাত্রী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে তারাই শুধুমাত্র ডাকসু এবং হল সংসদ ইলেকশন করতে পারবে। এখানে তার রাজনীতির পরিচয় অথবা মার্কায় কোনোভাবে এখানে বাধা হয় না, কারণ হচ্ছে যেহেতু এই জিনিসটা আমাদের কাছে কোনোভাবে বিবেচনায় আসতেছে না। সো যে ছাত্রছাত্রী হবে সে স্বাভাবিকভাবে সব জায়গায় তার প্রচারণা সবকিছু সে করতে পারবে। এটাই, এখানে দলীয় ব্যানারে যে প্রচার করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, আমরা যেহেতু ডাকসুতে কোনো পরিচয় অথবা মার্কা নেই, সো এখানে দল না হলেও আমাদের জন্য কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণত হচ্ছে এই বাইরে তারা বিভিন্ন প্যানেলে থাকে, বিভিন্ন গ্রুপে থাকে, এটা থাকতেই পারে। হ্যাঁ, এতে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। না, কিন্তু আমরা তো মানে ঐতিহ্যগতভাবেই জানি যে এটা ছাত্র দলের প্যানেল, এটা ছাত্রলীগের প্যানেল, এটা ছাত্র ইউনিয়নের প্যানেল, এটা শিবিরের প্যানেল, এইভাবে মানে তারা ওই রাজনীতিগুলোর সঙ্গে যুক্ত থাকেন বলে ওভাবেই প্যানেল নির্ধারণ হয়। তো যখন এই প্যানেলের লোকগুলি গিয়ে, প্যানেলের ছাত্ররা গিয়ে যখন হলে ভোট চাইবেন বা সাংগঠনিক কার্যক্রম করবেন, চালাবেন, সেটা কিভাবে মানে সেটা কোনো বাধা হবে কিনা? না, এটা তো আমাদের ছাত্র সংগঠনগুলো তারা তো একটা আচরণবিধি মেনে চলবেন। হ্যাঁ, মানে সেটা অনুযায়ী তারা কাজ করবেন। হ্যাঁ, এখানে এই যে মানে এটা কাজ করতে ভোট চাইতে, কারণ এখানে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মানে ইলেকশনে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত থাকবে। এখানে কারোর জন্য বেশি, কারোর জন্য কম, এই ধরনের কোনো ব্যবস্থা, কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি যেই পার্টি করেন, যেই দল করেন, কিচ্ছু আসা যায় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি হলে গিয়ে ভোট চাইবেন, আপনি ক্যাম্পাসে ভোট চাইবেন, এতে কোনো ধরনের বাধা আছে বলে আমরা মনে করি না। জি, রাশেদ খান, অনেকে মনে করেন যে ডাকসু নির্বাচনকে সামনে রেখে এখন নানা ইস্যু সামনে উঠে আসছে, ভবিষ্যতে হয়তো আরও আসবে। হলে ছাত্র রাজনীতির ইস্যুটা সামনে এনে কর্তৃপক্ষ কোনো সংগঠনকে বিশেষ সুবিধা দিতে চাইবে বলে মনে করেন, এটা আমি গণমাধ্যমে দেখেছি। আপনি কি মন্তব্য করবেন? স্যার যেটি বললেন, দেখেন, আমি তার আগে যে কথা বলি, আমি নিজে 2019 সালে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছি। আমি নিজে জিএস নির্বাচিত হয়েছিলাম এবং শিক্ষার্থীরাও জানে, শিক্ষকরাও জানে। আমি সেই সময় কিন্তু একটি অভিযোগপত্র দিয়েছিলাম এবং তার প্রেক্ষিতে সেটাকে লেজিটিমেসির জায়গায় রেখে আমি এই অভ্যুত্থানের পরে আবার কিন্তু আরেকটি অভিযোগ দিয়েছি এবং একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটি এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন দেয়নি। আমার কি দাবি ছিল? আমার দাবি ছিল যে ছাত্রলীগের যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে সেই ডাকসু পদ থেকে ছাত্রলীগকে অবশ্যই বাতিল করা তাদেরকে। কিন্তু শিক্ষকরা আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তারা জাতিকে বা শিক্ষার্থীদেরকে উপহার দিতে চাচ্ছে, কিন্তু সেই 19 সালের নির্বাচনের যে কারচুপি এখনো পর্যন্ত সেইটা সুরাহা করতে পারলো না। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে আমি দীর্ঘ সময় একটি অভিযোগ দিয়েছি, তারা তদন্ত কমিটি করেছে, সেই প্রতিবেদন নাই। ছাত্রলীগের যারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচন করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না। যে শিক্ষকরা ওই সময় এই ডাকসু নির্বাচনের কারচুপির সাথে অংশ নিল তাদের বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নেয়নি। তাহলে এই অপরাধ আপনার সামনে রেখে তার কোনো বিচার না করে আপনি আগামীতে আরেকটি সুষ্ঠু নির্বাচন করবেন কাদের দিয়ে? যে সকল শিক্ষকদেরকে এই আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসনে বলেন, বিভিন্ন দপ্তরে বলেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে বলেন, ডিপার্টমেন্টে বলেন, হলগুলোতে বলেন, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের ম্যাক্সিমাম আপনার ছাত্রলীগের আমলে যারা নিয়োগ পেয়েছে তারা কিন্তু ওই ছাত্রলীগ বলেন বা এই নির্বাচনকে বিতর্কিত করা বলেন, নানান ধরনের কাজ কিন্তু তারা করবে। তো আমি স্যারের প্রতি অনুরোধ রাখবো যে এই বিষয়গুলোতে আপনারা অবশ্যই দৃষ্টি দিবেন এবং 19 সালের ডাকসু নির্বাচনের যে কারচুপি আমি যে অভিযোগ করেছি সেই অভিযোগের অবশ্যই আপনারা সুরাহা করবেন। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন, আমার একটা জিনিস খুব আক্ষেপ হচ্ছে যে মনে করেন যে ছাত্র দল হলের রাজনীতি করতে পারলো না, কিন্তু যে সকল ছাত্র সংগঠনের হলে কমিটি রয়েছে কিন্তু মানুষ জানে না, শিক্ষার্থীরা জানে না, তারা তো ঠিকই তাদের অ্যাক্টিভিজম সেখানে পরিচালনা করবে। তো সেক্ষেত্রে আপনি একটা ছাত্র সংগঠনকে আপনি ফেলার করবেন, আরেকটা ছাত্র সংগঠনকে আপনি বঞ্চিত করবেন, সেটা তো অত্যন্ত দুঃখজনক। তো সেক্ষেত্রে আসলে শিক্ষকরা কি ভাবছেন আমি জানি না। আমি তাদের প্রতি আহ্বান রাখবো যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, ছাত্র রাজনীতির যে কাঠামোগত সংস্কার, সে বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করেন। এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
কর্তৃপক্ষ ছাত্র রাজনীতির সংস্কার নিয়ে কেমন ছাত্র রাজনীতি হওয়া দরকার, শিক্ষার্থীরা কি করতে পারবে কি করতে পারবে না সে বিষয়ে কিন্তু ওই ধরনের কোনো খোলাসা করে নাই। তারা বসছে, আলোচনা করছে, চা খাচ্ছে। আমি একটু শুনি অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে শুনে আসি রাশেদ খান। অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন, রাশেদ খান যে প্রসঙ্গ এসেছেন যে অনেক সংগঠনের হলে কমিটি আছে কিন্তু কার্যক্রম পরিচালনা করে না, সেটা কিভাবে আপনারা মানে ব্যবস্থা নেবেন? আমি কিন্তু বলেছি ভাই 30 সেকেন্ড আমি বলেছি যে আমাদের কাছে এই ধরনের কোনো রেকর্ড আমাদের কাছে নাই। আমরা কমিশন একেবারে সম্পূর্ণ স্বাধীনভাবে একটা সুষ্ঠু ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, মাঠ প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, কে কোন দল করে আমি আবারও বলছি, কমিশনের এটা বিবেচনার বিষয় না। আমরা কিভাবে একটা সুন্দর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে, ছাত্রছাত্রীরা যাতে নির্ভয়ে তাদের স্বাধীনভাবে ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা এনশিওর করতেছি। কারণ এখানে কে কোন পার্টি করে এটা কমিশনের কোনো ইস্যু না। আমরা চাই একটা সুষ্ঠু ইলেকশন হবে, সেখানে সবাই কনফিডেন্স পাবে এবং সেখানে এসে সবাই নির্ভয়ে এসে ভোট দেবে। ইভেন ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমরা কিন্তু হল থেকে এবার ভোট কেন্দ্রগুলো নিরপেক্ষ স্থানে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এটা তো একটা বড় ধরনের লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেল। সেখানে কোনো ধরনের হলের কোনো ধরনের ইনফ্লুয়েন্স সেখানে থাকবে না। তাহলে তো সেক্ষেত্রে এই প্রশ্ন করা যায় যে হলে যদি ছাত্র রাজনীতি চলে এবং সেখানে যদি ভুল রাজনীতি চলে তাহলে তো ছাত্ররা তাদেরকে ভোট দেবে না, তাহলে সেই রাজনীতি তো তখন আর সেখানে প্রতিষ্ঠা পাবে না। এই বিতর্কও তো তোলা যায়। তাহলে ছাত্র রাজনীতি বন্ধ করার প্রয়োজনীয়তা কি? না, ছাত্র রাজনীতির বিষয় ধরেন ছাত্র সংগঠনগুলো এবং প্রশাসন, হ্যাঁ, সেগুলো নিয়ে আলাপ করবে, তাদের ভবিষ্যৎ কিভাবে কি করবে না করবে এগুলো নিয়ে অলরেডি প্রশাসন মিটিং করতেছে। ছাত্র সংগঠনগুলো নিশ্চয়ই এর ভিতরে ইনভলভ হবে। হ্যাঁ, এটার সাথে নির্বাচন কমিশনের সাথে তারা আপনাদের মূল স্টেক হোল্ডার। মানে যদি কোনো ছাত্র সংগঠন সুযোগ কম পায় সেটা কিন্তু মানে নির্বাচনে প্রভাব পড়বে কিনা আমরা নিশ্চিত। আমরা অন্তত ডাকসু ইলেকশনের বিষয় আমরা কারো প্রতি কোনোভাবে বায়াস না। কিন্তু অনেকে অভিযোগ করেছেন যে ডাকসু নির্বাচন সামনে রেখে এই ইস্যুটা এনে কর্তৃপক্ষ কোনো সংগঠনকে সুবিধা দিচ্ছে। আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা চাইতেছি, আমরা স্বাধীনভাবে কাজ করতেছি যাতে সবাই আস্থায় থাকে আমাদের উপরে, আমরা যাতে সুন্দর একটা ইলেকশন করতে পারি। রাশেদ খান, কোনো প্রসঙ্গ? আমি যদি স্যারের প্রতি যে আহ্বান বা অনুরোধ রাখতে চাই, আমি যেহেতু তার ছাত্র, তিনি আমার অভিভাবক, সেই জায়গা থেকে আসলে আমার যেটি মনে হয় যে ফ্যাসিবাদী ব্যবস্থা বা যে সকল শিক্ষকদেরকে আওয়ামী লীগের আমলে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে ওই কোনো ধরনের শাস্তি না দিয়ে আপনি যদি আরেকটি ডাকসু নির্বাচন করেন তো তারা কিন্তু এই ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য ভিতরে অনেক কাজ করবে। দ্বিতীয়ত, যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় সরাসরি শিক্ষকরা তো আসলে অনেক ধরনের মানে যেটা আপনার হাত লাগাতে হয় সেই কাজগুলোতে তারা একটা ডিরেকশন দেয়, কিন্তু ওই ফিল্ড ওয়ার্ক আবার কিন্তু যারা প্রশাসনে রয়েছে তারা করে, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ যে ফ্যাসিবাদী কাঠামো এই আওয়ামী লীগ তৈরি করেছিল সেই কাঠামোকে দূর করার জন্য, বিনাশ করার জন্য বা সংস্কার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নিয়েছে আমার কাছে মনে হয়নি। বরং কয়েকজন শিক্ষার্থী এসে আপনার ভিসির বাসভবনের সামনে বসে যাচ্ছে, আন্দোলন করছে, ভিসির পদত্যাগ দাবি করছে। সেই মব বা চাপের মুখে তারা কিন্তু অনেক সিদ্ধান্ত নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এরকম সর্বোচ্চ বিদ্যাপীঠ, এইখানকার শিক্ষকরা যদি এই মব বা চাপের কাছে মাথা নত করে সেই শিক্ষার্থীদেরকে ডেকে যদি না বোঝায় যে বাবা তোমরা এই দাবি করতেছো, এই দাবির যৌক্তিকতা এতটুকু, আমরা এতটুকু করতে পারবো, এতটুকু করতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত এই গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে শিক্ষকদের কাছে যে কোনো একটা দাবি নিয়ে গেলে তারা ওই দাবি মেনে নিচ্ছে। তাহলে কি তারা ভয় পাচ্ছে? একটু এক মিনিট একটু শুনবো অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। রাশেদ খান যে প্রসঙ্গ তুলেছেন এই প্রসঙ্গে আপনার যদি কোনো বক্তব্য থাকে একটু যুক্ত করতে পারেন। আমরা অর্থাৎ যারা জুলাই আন্দোলনের সাথে বিপক্ষে ছিল, হ্যাঁ, ছাত্রছাত্রীদেরকে নির্যাতন করেছে, ছাত্র এবং ছাত্র সংগঠনের যে সকল সদস্যরা, এগুলো আইনি প্রক্রিয়ায় এগুলো তদন্ত চলতেছে। এর ভিতরে অনেক ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আপনারা সিন্ডিকেট একটা গত সভায় অনেক ছাত্র ছাত্রীকে
ভোটদান থেকে বিরত রাখার ব্যবস্থা করেছে এবং শিক্ষকদেরও উপযুক্ত প্রমাণ খুঁজছে। এটা তো আইনি প্রক্রিয়া, এটা তো চট করে একজনকে বাতিল করে দেওয়া যায় না, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। আর এই নির্বাচনকে যাতে কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য অর্থাৎ যে সকল শিক্ষক প্রশ্নবিদ্ধ করতে পারে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করা হচ্ছে। আপনি এই প্রসঙ্গ এর আগেও এই অনুষ্ঠানে আপনি খুব জোর দিয়ে বলেছেন যে তাদের সব রকমের কার্যক্রম থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এবং রাশেদ খান, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য সংবাদযোগে। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সঙ্গে থাকুন।